Hello everybody, welcome back to the Sumon's Grammar World. Today I will discuss with you about a very important topic. Viewers, আমি আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার টপিক হলো অ্যাডভার্বিয়াল ক্লজ বা ক্রিয়া বিশেষণিক বাক্যাংশ। ভিউয়ার্স, ইতিপূর্বে আমার ভিডিওগুলোতে আমি ক্লজ কি এবং ক্লজ কত প্রকার সেগুলো নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন থেকে অবশ্যই দেখে আসতে পারেন। ভিউয়ার্স, ক্লজ মূলত দুই প্রকার, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। আমি ইতিপূর্বেই নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ কি এবং বাক্যে কিভাবে সেগুলোকে ফাইন্ড আউট করা যায় সেগুলো নিয়ে আলোচনা করেছি, এবং আমি নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের ভিতরে যে পার্থক্য আছে বা কনফিউশনগুলো আছে সেগুলো নিয়েও ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। ভিউয়ার্স, অ্যাডভার্বিয়াল ক্লজ হলো সেই ক্লজ যে ক্লজ অ্যাডভার্বের কাজ করে, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যে ক্লজ অন্য কোনো অ্যাডজেক্টিভ, অন্য কোনো ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বকে যদি মডিফাই করে, বিশেষিত করে, তাকেই অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। ভিউয়ার্স, এই অ্যাডভার্বিয়াল ক্লজে একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, এবং সেটা অবশ্যই প্রিন্সিপাল ক্লজের সহায়ক হিসেবে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে প্রিন্সিপাল ক্লজকে সাহায্য করে। ভিউয়ার্স, তো অবশ্যই আমাদের এই অ্যাডভার্বিয়াল ক্লজ জানতে হলে যে অ্যাডভার্বিয়াল ক্লজগুলো প্রিন্সিপাল ক্লজের সাথে যে সাবঅর্ডিনেট কনজাংশনগুলো দ্বারা যুক্ত থাকে, অবশ্যই আমাদের প্রথমে সেই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো জেনে নিতে হবে। ভিউয়ার্স, লক্ষ্য করুন সাবঅর্ডিনেট কনজাংশন: when, where, while, if, after, before, as if, as though, because, since, that, so, that, as, then, as soon as, no sooner had, then. Viewers, কোনো একটা প্রিন্সিপাল ক্লজের সাথে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ অবশ্যই এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলোর যে কোনো একটা দ্বারা যুক্ত থাকবে। ভিউয়ার্স, তো প্রিন্সিপাল ক্লজ কি সেটা একটু জানি। প্রিন্সিপাল ক্লজ হলো সেই ক্লজ যে ক্লজে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, এবং যে ক্লজকে মূল সেন্টেন্স থেকে আলাদা করলেও স্বাধীনভাবে অর্থ প্রয়োগ করতে পারে বা প্রদান করতে পারে, তাকেই মূলত প্রিন্সিপাল ক্লজ বলে। ভিউয়ার্স, এই অ্যাডভার্বিয়াল ক্লজ সবসময় প্রিন্সিপাল ক্লজের সাথে সহায়ক হিসেবে এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো দ্বারা যুক্ত থাকবে। তো ভিউয়ার্স, আমরা আরও সহজভাবে বলতে পারি যে প্রিন্সিপাল ক্লজের প্রিন্সিপাল ভার্বের কাছে যদি when, কখন, হাউ, কিভাবে, হোয়ার, কোথায়, কন্ডিশন বা কি শর্তে বা কিসে ইত্যাদি দ্বারা যদি আমরা প্রশ্ন রাখি, তাহলে তার উত্তর হিসেবে যে অংশটুকু আসবে সেই অংশটুকুই মূলত অ্যাডভার্বিয়াল ক্লজ। ভিউয়ার্স, আমি আবার বলছি, লক্ষ্য করুন, প্রিন্সিপাল ক্লজে প্রিন্সিপাল ভার্বের কাছে when, হাউ, হোয়ার, কন্ডিশন বা কিসে এভাবে যদি প্রশ্ন করি, তাহলে ভার্ব তার উত্তর হিসেবে যে অংশটুকু আমাদের দিবে সেই অংশটুকুই অ্যাডভার্বিয়াল ক্লজ। ভিউয়ার্স, এই অ্যাডভার্বিয়াল ক্লজ একটা সেন্টেন্সে মূলত অ্যাডভার্বের কাজ করে, অর্থাৎ এই অ্যাডভার্বিয়াল ক্লজ নাউন প্রোনাউন বাদে অন্য যে পার্টস অফ স্পিচ আছে সেই পার্টস অফ স্পিচকে মডিফাই করে, অথবা একটা পুরো সেন্টেন্সকেও মডিফাই করতে পারে, একটা সেন্টেন্সের অংশকেও মডিফাই করতে পারে। তো ভিউয়ার্স, এই অ্যাডভার্বিয়াল ক্লজ একটা সেন্টেন্সের অন্য ওয়ার্ডকে কি উপায়ে বা কতভাবে মডিফাই করতে পারে সেগুলো আমরা একটু দেখে নেব। ভিউয়ার্স, সাধারণত এই অ্যাডভার্বিয়াল ক্লজ একটা সেন্টেন্সের অন্য পার্টস অফ স্পিচকে নয়ভাবে মডিফাই করতে পারে। ভিউয়ার্স, লক্ষ্য করুন, প্রথমেই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন অর কজ, adverbial place of manner, adverbial clause of purpose, adverbial clause of result, adverbial clause of condition, adverbial clause of concession, adverbial clause of comparison বা ডিগ্রি। ভিউয়ার্স, কোনো একটা প্রিন্সিপাল ভার্বের কাছে যদি আমরা হোয়ার, হাউ বা হোয়েন দ্বারা প্রশ্ন রাখি, তাহলে উত্তর হিসেবে যে ক্লজগুলো আসবে, অবভিয়াসলি সেই ক্লজগুলো এর মধ্য থেকে যে কোনো একটা হবে। তো ভিউয়ার্স, আমরা এখন আলাদাভাবে প্রত্যেকটা ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, প্লেস, রিজন, ম্যানার, পারপোজ, রেজাল্ট, কন্ডিশন, কনসেশন, কম্পারিজন, ডিগ্রি, এগুলো আমরা প্রত্যেকটা আলাদাভাবে অন্তত 2-3টে করে এক্সাম্পল দেখব, এবং আমরা দেখব যে কিভাবে
কোনো একটা সেন্টেন্সে অ্যাডভার্বিয়াল ক্লজ শনাক্ত করা যায়, কারণ এই অ্যাডভার্বিয়াল ক্লজ থেকে বিগত বিসিএস বলেন সরকারি যে কোনো চাকরির পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে এখান থেকে কোশ্চেন করে থাকে এবং আমরা প্রায় সেখানে ভুল করি। তো ভিউয়ার সাথেই থাকুন। আমার মনে হয় আজকে যদি একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেন আপনাদের অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। ভিউয়ার্স লক্ষ্য করুন, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, অর্থাৎ যে অ্যাডভার্বিয়াল ক্লজটা কোনো সময়কে নির্দেশ করে, অর্থাৎ ওই ক্রিয়াটা কখন সংগঠিত হয় এমন বুঝিয়ে দেয়, তাকেই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম বলে। ভিউয়ার্স কয়েকটা এক্সাম্পল দেখলে আরো স্পষ্ট হবে। স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট। স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট। ভিউয়ার্স লক্ষ্য করুন, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, অর্থাৎ আঘাত করো যখন লোহা গরম থাকে। ভিউয়ার্স একটা জিনিস খেয়াল করেন, এখানে স্ট্রাইক, এখানে প্রথম কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে। এখানে আমাদের মনে রাখতে হবে এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ওপেন দ্য ডোর, শাট দ্য উইন্ডো এটসেট্রা। ভিউয়ার্স তো আমরা এখানে সবসময় দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্সে সেকেন্ড পারসন উজ্জ থাকে, অর্থাৎ এখানে মনে মনে এখানে একটা ইউ আছে, ধরে নিতে হবে যে ইউ স্ট্রাইক, তুমি আঘাত করো, হোয়াইল দ্য আয়রন ইজ হট, যখন লোহা গরম। ভিউয়ার্স এখানে হোয়াইল দ্য আয়রন ইজ হট, যখন লোহা গরম থাকে, অর্থাৎ কখন তোমাকে আঘাত করতে হবে, যখন লোহাটা গরম থাকে। ভিউয়ার্স লক্ষ্য করুন যে আসলে লোহার কোনো জিনিস তৈরি করতে হলে বিশেষ করে কামাররা যে কাজটা করে তারা কিন্তু লোহাটাকে আগে ভালো করে গরম করে নরম করে নেয়, তারপর সেই গরম নরম লোহায় আঘাত করে বিভিন্ন আকৃতি এবং শেপ দিয়েই কিন্তু বিভিন্ন দ্রব্যাদি তারা তৈরি করে। ভিউয়ার্স এটা একটা প্রবাদ বাক্য বলা যায় যে স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, অর্থাৎ সুযোগ বুঝে কাজ করো। ভিউয়ার্স লক্ষ্য করুন, আমরা সেকেন্ড এক্সাম্পল দেখি। মেক ইওর হে হোয়াইল সানশাইন। ভিউয়ার্স এটাও ঠিক আগের মতোই, যে এর আগে একটা ইউ উজ্জ আছে, এটা সেকেন্ড পারসন। মেক ইওর হে তার মানে তোমার খড় শুকিয়ে নাও, হোয়াইল সানশাইন যখন সূর্য কিরণ দেয়। তো ভিউয়ার্স এখানে বোঝাচ্ছে যে তোমার খড় শুকিয়ে নাও যখন সূর্য প্রখর কিরণ দেয়, অর্থাৎ এখানে কিন্তু সময় বুঝিয়ে দিচ্ছে। ভিউয়ার্স লক্ষ্য করুন, মেক ইওর হে তোমার খড় তৈরি করো, হোয়াইল সান শাইন যখন সূর্য কিরণ দেয়, অর্থাৎ এখানে যদি আমরা মূল ভার্বের কাছে আমরা যদি প্রশ্ন রাখি যে মেক ইওর হে তোমার খড় তৈরি করো, তো ভিউয়ার্স আমরা যদি মূল ভার্বের কাছে প্রশ্ন রাখি যে কখন তোমার খড় তৈরি করবা, যখন সান শাইন যখন সূর্য কিরণ দেয়, অর্থাৎ এটা কিন্তু অ্যাডভার্ব অফ টাইম। ভিউয়ার্স আমরা শেষ এক্সাম্পলটা দেখব। দ্য পেশেন্ট ডাইড, রোগীটি মারা গিয়েছিল, আফটার দ্য ডক্টর হ্যাড কাম, ডাক্তার আসার পরে। ভিউয়ার্স লক্ষ্য করুন, রোগীটি মারা গিয়েছিল, আফটার দ্য ডক্টর হ্যাড কাম, অর্থাৎ কখন রোগীটি মারা গিয়েছিল, ডাক্তার আসার পর, অর্থাৎ রোগীটি মারা গিয়েছিল সেটা ডাক্তার আসার পূর্বে না ডাক্তার আসার পরে। তো অবভিয়াসলি এটা টাইম বুঝিয়ে দিচ্ছে, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, তার মানে ডাক্তার আসার পরে রোগীটি মারা গিয়েছিল। ভিউয়ার্স তো অবভিয়াসলি এটা অ্যাডভার্ব অফ টাইম। ভিউয়ার্স এইভাবে আপনারা লক্ষ্য করুন, যদি কোনো অ্যাডভার্ব কোনো একটা কার্য সম্পাদনের সময় বুঝিয়ে দেয় তাকেই অ্যাডভার্ব অফ টাইম বলে। ভিউয়ার্স অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস কোনো স্থানকে নির্দেশ করে, অর্থাৎ যে অ্যাডভার্বিয়াল ক্লজগুলো কোন স্থানে থাকে বা কোন স্থানে বাস করে বা কোথায় যায়, যদি কোনো স্থানকে বোঝায় তাহলেই তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। ভিউয়ার্স আমরা কয়েকটা এক্সাম্পল দেখলে আরও ক্লিয়ার হবে ব্যাপারটা। ভিউয়ার্স লক্ষ্য করুন, আই শ্যাল গো আমি যাব, হোয়ার মাই ফ্রেন্ড লিভ যেখানে আমার বন্ধু বাস করে। ভিউয়ার্স আই শ্যাল গো আমি যাব, এই গো প্রিন্সিপাল ভার্বকে যদি আমরা প্রশ্ন করি যে কোথায় যাব, আই শ্যাল গো আমি যাব, আমি কোথায় যাব, তখন উত্তর হিসেবে কিন্তু আসে যে হোয়ার মাই ফ্রেন্ড লিভ,
যেখানে আমার বন্ধু বাস করে। তো অবভিয়াসলি এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ভিউয়ার্স, এখানে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করে রাখুন, সেন্টেন্সটা যদি এমন হতো আই শ্যাল গো, এখানে যদি থাকতো দ্য প্লেস, I shall go the place where my friend lives, আমি সেই স্থানে যাব যেখানে আমার বন্ধু বাস করে। ভিউয়ার্স, তখন কিন্তু এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যেত। ভিউয়ার্স, কেন অ্যাডজেক্টিভ ক্লজ হতো? এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে যদি কোনো নাউন থাকে তবে অবভিয়াসলি তার পরের অংশটা অর্থাৎ ওই ক্লজটা অ্যাডভার্বিয়াল ক্লজ না হয়ে অ্যাডজেক্টিভ ক্লজ হয়। তো ভিউয়ার্স, তো আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখব। আই শ্যাল ফলো, আমি অনুসরণ করব, ইউ, তোমাকে, হোয়ার এভার ইউ গো, তুমি যেখানেই যাও। তো ভিউয়ার্স, লক্ষ্য করুন, আমরা যদি এখানে ফলো প্রিন্সিপাল ভার্বকে কোশ্চেন করি যে আই শ্যাল ফলো, আমি অনুসরণ করব, বা আমি কি অনুসরণ করব বা কিসে অনুসরণ করব, তখন কিন্তু উত্তর হিসেবে এটা আসে যে হোয়ার এভার ইউ গো, তুমি যেখানেই যাও। তো অবভিয়াসলি এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ভিউয়ার্স, আমরা শেষ এক্সাম্পলটা দেখব। ইউ ক্যান গো, তুমি যেতে পারো, প্রিন্সিপাল ক্লজ। হোয়ার এভার ইউ লাইক, যেখানে তুমি যেতে পছন্দ করো। ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন, ইউ ক্যান গো, তুমি যেতে পারো, হোয়ার এভার ইউ লাইক, তুমি যেখানে যেতে পছন্দ করো। ভিউয়ার্স, এখানে যদি গো ভার্বের কাছে আমরা প্রশ্ন করি কোথায় যেতে পারো, যে হোয়ার এভার ইউ লাইক, তুমি যেখানে যেতে চাও। ভিউয়ার্স, এটাই হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস অবভিয়াসলি কোনো স্থানকে নির্দেশ করবে। ভিউয়ার্স, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন বলতে বোঝায় যে কোনো একটা কারণ, অর্থাৎ কোন কারণে সে যাইতে পারেনি বা সে আসতে পারেনি, সে খেতে পারেনি, অর্থাৎ যে অ্যাডভার্বিয়াল ক্লজটা কোনো কারণ নির্দেশ করে তাকেই মূলত অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন বলা হয়। তো ভিউয়ার্স, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। হি কুড নট গো টু কলেজ অ্যাজ হি ওয়াজ ইল, বিকজ এবং অ্যাজ একই অর্থ দেয়। ভিউয়ার্স, লক্ষ্য করুন, হি কুড নট গো টু কলেজ, সে কলেজে যেতে পারেনি বা সে কলেজে গিয়েছিল না। ভিউয়ার্স, এটা প্রিন্সিপাল ক্লজ। অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে ছিল অসুস্থ। তো ভিউয়ার্স, অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, হি কুড নট গো টু কলেজ। ভিউয়ার্স, এখানে কিন্তু একটা কারণ বুঝাচ্ছে, যে কারণে সে কলেজে যেতে পারি। তো ভিউয়ার্স, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। ভিউয়ার্স, আমরা সেকেন্ড এক্সাম্পল দেখি। সিন্স হি ওয়াজ ইন ফিভার, যেহেতু তার জ্বর ছিল, উই কুড নট কল হিম, আমরা তাকে ডেকেছিলাম না, অর্থাৎ আমরা তাকে না ডাকার কারণ হলো তার জ্বর ছিল। ভিউয়ার্স, লক্ষ্য করুন, উই কুড নট কল হিম, এটা প্রিন্সিপাল ক্লজ, এবং সিন্স হি ওয়াজ ইন ফিভার, যেহেতু তার জ্বর ছিল, এটা সাবঅর্ডিনেট ক্লজ। আর অবভিয়াসলি এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। ভিউয়ার্স, অ্যাডভার্ব অফ ম্যানার বলতে আচারণকে বুঝিয়ে থাকে, অর্থাৎ যে অ্যাডভার্বিয়াল ক্লজ মানুষের আচার আচরণ বোঝায় বা কাজের ধরন বোঝায়, তাকেই মূলত অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার বলা হয়। ভিউয়ার্স, সাধারণত অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার প্রিন্সিপাল ক্লজের সাথে অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইত্যাদি সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়। ভিউয়ার্স, আমরা কয়েকটা উদাহরণ দেখলেই ব্যাপারটা ক্লিয়ার হবে। ভিউয়ার্স, লক্ষ্য করুন, দ্য ম্যান টক্স অ্যাজ ইফ, দ্য ম্যান টক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড। ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন, দ্য ম্যান টক্স, এই অংশটা হলো প্রিন্সিপাল ক্লজ। অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড, সে যেন পাগল। ভিউয়ার্স, যদি আমরা পুরো সেন্টেন্সটাকে বাংলা করি, দ্য ম্যান টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড, লোকটা এমনভাবে কথা বলছে মনে হচ্ছে যে সে পাগল, তার মানে সে পাগলের মতো কথা বলছে। ভিউয়ার্স, অবভিয়াসলি এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার। এখানে যেহেতু তার আচরণ প্রকাশ পাচ্ছে যে সে কোনভাবে ব্যবহার করছে, তো অবভিয়াসলি এটা
অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার। ভিউয়ার্স, আমরা সেকেন্ড এক্সাম্পল দেখি। হি বিহেভস, সে এমন ব্যবহার করে, অ্যাজ দো হি ওয়ার এ স্ট্রেঞ্জার। ভিউয়ার্স, এটা প্রিন্সিপাল ক্লজ। হি বিহেভ, সে আচরণ করছে, অ্যাজ দো, যেন, হি ওয়ার এ স্ট্রেঞ্জার, সে একজন আগন্তুক। অর্থাৎ তার আচরণটা প্রকাশ পাচ্ছে কেমন, মনে হচ্ছে সে যেন একজন আগন্তুক অর্থাৎ নতুন। তো ভিউয়ার্স, অবভিয়াসলি এখানে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার। ভিউয়ার্স, আমরা শেষ এক্সাম্পলটা দেখি। she donates as if she were a billionaire। সে এমনভাবে ডোনেট করছে অর্থাৎ এমনভাবে দান করছে, as if she were a billionaire, সে যেন একজন কোটিপতি। ভিউয়ার্স, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, দ্য ম্যান টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাডম্যান, হি ওয়ার ম্যাডম্যান, শি ওয়ার এ বিলিয়নিয়ার্স। ভিউয়ার্স, এগুলো কিন্তু মূলত আনরিয়েল পাস্ট কন্ডিশনাল। ভিউয়ার্স, আনরিয়েল পাস্ট কন্ডিশনাল হলো এটা আসলে দেখতে পাস্ট টেন্সের মতো, প্রকৃতপক্ষেই পাস্ট টেন্স না। এবং ভিউয়ার্স, এই অ্যাজ ইফ, অ্যাজ দো দিয়ে যে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার হয়, এগুলো অধিকাংশ ক্ষেত্রেই অসম্ভবতায় বেশি প্রকাশ পায়। অর্থাৎ যে সে আসলে পাগল না, হয়তো পাগলের মতো কথা বলছে, বা সে আসলে আগন্তুক না কিন্তু আগন্তুকের মতো কথা বলছে, বা সে আসলেই কোনো কোটিপতি না কিন্তু তার ব্যবহারটা করছে কোনো কোটিপতির মতো। ইয়ার্স, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপোজ, অর্থাৎ যে অ্যাডভার্বিয়াল ক্লজ কোনো উদ্দেশ্য বোঝায় তাকেই এই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপোজ বলা হয়। ভিউয়ার্স, এই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপোজ সাধারণত প্রিন্সিপাল ক্লজের সাথে দ্যাট, সো দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার টু ইত্যাদি কনজাংশন দ্বারা বা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। তো ভিউয়ার্স, আমরা কয়েকটা এক্সাম্পল দেখলে এই ব্যাপারটা ক্লিয়ার হবে। ভিউয়ার্স, লক্ষ্য করুন, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। ভিউয়ার্স, এখানে ওয়াক ফাস্ট এটা হলো একটা প্রিন্সিপাল ক্লজ, এখানে একটা ইউ উজ্জ আছে। ভিউয়ার্স, ইউ ওয়াক ফাস্ট, তুমি দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, পাশে ভয় হয় যে তুমি ট্রেনটা মিস করো, অর্থাৎ যে তুমি যাতে ট্রেনটা মিস না করো এই উদ্দেশ্যেই তোমাকে দ্রুত হাঁটতে হবে। তো ভিউয়ার্স, অবভিয়াসলি এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপোজ। ভিউয়ার্স, আমরা সেকেন্ড এক্সাম্পল দেখি। উই রিড, আমরা পড়ি, সো দ্যাট, যাতে করে, উই মে লার্ন, আমরা শিখতে পারি। ভিউয়ার্স, লক্ষ্য করুন, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ প্লাস অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপোজ। ভিউয়ার্স, উই রিড, আমরা পড়ি, সো দ্যাট, যাতে করে, উই মে লার্ন, আমরা শিখতে পারি, অর্থাৎ আমাদের পড়ার উদ্দেশ্য হলো শিখতে পারা। ভিউয়ার্স, আমরা পরের এক্সাম্পলটা দেখি। হি ট্রাইস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, দ্যাট, যাতে করে, হি মে সাকসিড, সে সফল হতে পারে। ভিউয়ার্স, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। একই সাথে প্রিন্সিপাল ক্লজে বলছে যে হি ট্রাইস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো হি মে সাকসিড, যাতে সে সফল হতে পারে। ভিউয়ার্স, তো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপোজ, সেই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপোজ হলো সেই ক্লজ যে ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত থাকবে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এবং সো দ্যাট দ্বারা। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, অর্থাৎ কন্ডিশন মানে শর্ত, অর্থাৎ যে ক্লজে একটা শর্ত থাকবে, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন হলো সেই সিচুয়েশন যেখানে প্রিন্সিপাল ক্লজে একটা ফলাফল থাকবে এবং সাবঅর্ডিনেট ক্লজে একটা শর্ত থাকবে। অর্থাৎ যেখানে সাবঅর্ডিনেট ক্লজে একটা শর্ত থাকে এবং প্রিন্সিপাল ক্লজে তার ফলাফল দেখানো হয়, সেই সাবঅর্ডিনেট ক্লজটাকেই মূলত অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন বলে। ভিউয়ার্স, লক্ষ্য করুন, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করবে। ভিউয়ার্স, লক্ষ্য করুন,
ইউ উইল শাইন ইন লাইফ এটা প্রিন্সিপাল ক্লজ, তুমি জীবনে উন্নতি করবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড যদি তুমি কঠোর পরিশ্রম করো। ভিউয়ার্স এটাই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। ভিউয়ার্স ইফ ইউ ওয়ার্ক হার্ড যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল শাইন ইন লাইফ তুমি জীবনে উন্নতি করবে, এটা ফলাফল। এর শর্তটা কি, যে যদি তুমি কঠোর পরিশ্রম করো, অর্থাৎ তুমি যদি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি উন্নতি করবে না। ভিউয়ার্স সেকেন্ড এক্সাম্পল দেখেন, ইফ ইউ গো যদি তুমি যাও, আই উইল কাম তাহলে আমি আসবো। তো ভিউয়ার্স প্রিন্সিপাল ক্লজ আই উইল কাম, আমি আসবো, আমার আশাটা নির্ভর করছে কোন শর্তে, যে ইফ ইউ গো যদি তুমি যাও। ভিউয়ার্স এটা অবভিয়াসলি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। ভিউয়ার্স শেষ এক্সাম্পলটা দেখি, হি উইল রিটার্ন সে ফিরে আসবে, প্রোভাইডেড দ্যাট হি গেটস লিভ যদি সে মুক্তি পায় বা ছাড়া পায়। ভিউয়ার্স তাহলে হি উইল কাম এটা প্রিন্সিপাল ক্লজ, এই প্রিন্সিপাল ক্লজে যে ফলাফল সে ফিরে আসবে, সেই ফলাফলটা কোন শর্তের উপর নির্ভর করছে, প্রোভাইডেড দ্যাট হি গেটস লিভ যদি সে মুক্তি পায়। তো ভিউয়ার্স এই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন বিশেষ করে ইফ, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট এই ইত্যাদি কনজাংশন দ্বারা প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত থাকে। ভিউয়ার্স অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট, অর্থাৎ এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্টে একটা ফলাফল থাকবে। তার মানে যে প্রিন্সিপাল ক্লজে, ভিউয়ার্স লক্ষ্য করুন, প্রিন্সিপাল ক্লজে একটা কারণ থাকবে এবং সাবঅর্ডিনেট ক্লজে সেই কারণের ফলাফল থাকবে। ভিউয়ার্স লক্ষ্য করুন, দ্য ম্যান ইজ সো উইক লোকটা এতই দুর্বল, দ্যাট হি ক্যান নট ওয়াক সে হাঁটতে পারে না। ভিউয়ার্স এখানে দেখুন যে তার হাঁটতে না পারার কারণটা কিন্তু দুর্বলতা। ভিউয়ার্স এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একই সাথে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট। ভিউয়ার্স সে যে হাঁটতে পারে না এটা কিসের ফলাফল, কারণ সে খুবই দুর্বল। ভিউয়ার্স তো প্রিন্সিপাল ক্লজের পরের যে অংশটা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত সেটাই অ্যাডভার্বিয়াল ক্লজ এবং এটা একই সাথে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট। ভিউয়ার্স আমরা পরের এক্সাম্পলটা দেখি, শি ইজ সো সিলি সে এতই বোকা, শি ক্যান নট আটার এ সিঙ্গেল ওয়ার্ড সে একটা সিঙ্গেল ওয়ার্ড তার মানে একটা একক বাক্য বা একটা একক শব্দও সে উচ্চারণ করতে পারে না। ভিউয়ার্স লক্ষ্য করুন সে যে একটা সিঙ্গেল ওয়ার্ডও উচ্চারণ করতে পারে না, তার কারণটা কি, যে সে খুবই বোকা, আর সে বোকা হওয়ার কারণের ফলাফলটাই হলো শি ক্যান নট আটার এ সিঙ্গেল ওয়ার্ড। ভিউয়ার্স তো এই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট এটা সাধারণত প্রিন্সিপাল ক্লজের সাথে সো দ্যাট, সো ডট ডট দ্যাট, সাজ ডট ডট দ্যাট ইত্যাদি সাবঅর্ডিনেট কনজাংশনগুলো দ্বারা যুক্ত থাকে। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ডিগ্রি, অর্থাৎ যে অ্যাডভার্বিয়াল ক্লজে তুলনা থাকে, অর্থাৎ দুইজন ব্যক্তির ভিতরে বা দুইটা জিনিসের ভিতরে যে কম্প্যারিজন থাকে তাকেই মূলত অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ডিগ্রি বলা হয়। ভিউয়ার্স লক্ষ্য করুন, দ্য বয় ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ হি, দ্য বয় ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ হি তার মানে ছেলেটা তার মতোই চালাক। ভিউয়ার্স তার মানে এখানে লক্ষ্য করুন দ্য বয় এবং হি এই দুইজন মানুষের ভিতরে তুলনা করা হচ্ছে। দ্য বয় ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ হি, তো দ্য বয় ইজ প্রিন্সিপাল ক্লজ অ্যাজ ক্লেভার অ্যাজ হি তার মতোই চালাক, তা এটা অবভিয়াসলি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ডিগ্রি। ভিউয়ার্স লক্ষ্য করুন, হি ইজ ওল্ডার দ্যান কামাল, এখানেও কিন্তু দুইজন ব্যক্তির ভিতরে তুলনা করা হচ্ছে, তো ওল্ডার দ্যান কামাল এটা অবভিয়াসলি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ডিগ্রি। ভিউয়ার্স she is wiser than Sheila, she is wiser than Sheila সে শিলার থেকে জ্ঞানী, অর্থাৎ এখানে কিন্তু she এবং শিলা দুইজনের মধ্যে তুলনা করা হচ্ছে। তো ভিউয়ার্স অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ডিগ্রি সাধারণত যে সাবঅর্ডিনেট কনজাংশনগুলো দ্বারা যুক্ত থাকে সেগুলো হলো অ্যাজ ডট ডট অ্যাজ, সো ডট ডট অ্যাজ,
এবং দেয়ার ইত্যাদি কনজাংশনগুলো দ্বারাই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ডিগ্রি প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত থাকে। লক্ষ্য করুন, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট অথবা কনসেশন, অর্থাৎ কন্ট্রাস্ট মানে কি, একটা বিরুদ্ধ ভাব, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে এবং সাবঅর্ডিনেট ক্লজে দুটো ভাব বা ব্যক্তির মধ্যে একটা কন্ট্রাস্ট থাকবে, অর্থাৎ যেটা সচরাচর হয় না বা সাধারণত যেটা দেখা যায় না সেটাই দেখা যাবে। ভিউয়ার্স, এরকম হতে পারে যে যদিও লোকটা ধনী কিন্তু কৃপণ, তার মানে কি ধনীরা সচরাচর কৃপণ হয় না। তো ভিউয়ার্স, তো আমরা সরাসরি এক্সাম্পলে ঢুকি। দো হি ইজ পোর, যদিও সে গরিব। ভিউয়ার্স লক্ষ্য করুন, দো হি ইজ পোর, যদিও সে গরিব। হি ইজ অনেস্ট, সে হয় সৎ। ভিউয়ার্স, সচরাচর পোর গরিব যারা, তাদের সৎ হওয়ার সম্ভাবনা খুব কম, একটা বিরুদ্ধ ভাব। ভিউয়ার্স, যে দো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট। ভিউয়ার্স লক্ষ্য করুন, হি ইজ ওয়ার্কিং, সে কাজ করছে। দো হি ইজ উইক, যদিও সে দুর্বল। ভিউয়ার্স লক্ষ্য করুন, হি ইজ ওয়ার্কিং এটা প্রিন্সিপাল ক্লজ, দো হি ইজ উইক, যদিও সে দুর্বল। তা সচরাচর বা সাধারণত যারা দুর্বল থাকে, ফিজিক্যালি দুর্বল থাকে, তারা সাধারণত কাজ করে না। এখানে একটা বিরুদ্ধ ভাব বা বিপরীত ভাব লক্ষ্য করুন, যে হি ইজ ওয়ার্কিং, সে কাজ করছে, দো হি ইজ উইক, যদিও সে দুর্বল। তো ভিউয়ার্স লাস্ট এক্সাম্পলটা দেখি। অলদো হি ওয়ার্ক হার্ড, অলদো হি ওয়ার্ক হার্ড, অলদো হি ওয়ার্ক হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করে। হি ফেইল ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ব্যর্থ হয়। ভিউয়ার্স, সাধারণত কেউ যদি মন দিয়ে অধ্যবসায় করে বা কঠোর অধ্যবসায় করে, তো সচরাচর তার ব্যর্থ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো ভিউয়ার্স, যেহেতু এখানে বলছে দো হি ওয়ার্ক হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করে, হি ফেইল ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ব্যর্থ হয়। তো ভিউয়ার্স, একটা বিপরীত ভাব কিন্তু দুটোর মধ্যে আছে। দো হি ওয়ার্ক হার্ড, এখানে এটা হলো আপনার সাবঅর্ডিনেট ক্লজ, তার মানে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট। আর হি ফেইল ইন দ্য এক্সাম, এটা প্রিন্সিপাল ক্লজ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজের আলোচনা। তো আমি আবার বলছি, অ্যাডভার্বিয়াল ক্লজ হলো সেই ক্লজ যে ক্লজটা অ্যাডভার্বের মতো কাজ করে, অর্থাৎ যে ক্লজ অন্য যে কোনো পার্টস অফ স্পিচ নাউন প্রোনাউন বাদে, সেটা হতে পারে অন্য কোনো একটি অ্যাডভার্ব বা কোনো অ্যাডজেক্টিভ অথবা কোনো ভার্ব অথবা কোনো একটা ক্লজ অথবা পুরো একটা সেন্টেন্সকেও বিশেষায়িত করতে পারে বা মডিফাই করতে পারে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।